কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। রিল বানিয়ে ধোঁয়ার প্রমাণ দিলেন রচনা ব্যানার্জি। তুমি ওই রিলস দেখেছো? ধোঁয়ার প্রমাণ দিলেন রচনা ব্যানার্জি এবং বলছেন দেখছেন পিছনে এত ধোঁয়া। এটা কি বালখিল্যতার জায়গায় পৌঁছাচ্ছে রাজনীতিটা বলে মনে হচ্ছে তোমার? এই ছ্যাবলামো ফাজলামোটা করতে দিয়েছি বলেই আজকে রাজনীতির মতো ময়দানটা গুরুত্ব হারিয়েছে। সায়ন্তিকা বরানগর উপনির্বাচনের ক্যান্ডিডেট হচ্ছে এবং তার বিপরীতে যারা দাঁড়িয়েছেন তারা আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র। তারকা প্রার্থীর গুরুত্ব রাজনীতিতে এই মুহূর্তে কতটা বলে তোমার মনে হচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রিল বানিয়ে ধোঁয়ার প্রমাণ দিলেন রচনা ব্যানার্জি। রাজ্য রাজনীতি কি সত্যি বালখিল্যতার জায়গায় পৌঁছাচ্ছে? মানে একাধিক প্রার্থীর আচরণ, কেউ চুমু খাচ্ছেন সাধারণ মানুষকে, কেউ আবার রিল বানিয়ে প্রমাণ দিচ্ছে ধোঁয়ার। রাজ্য রাজনীতি, লোকসভা নির্বাচনের প্রার্থীদের থেকে আমাদের এক্সপেকটেশন কি এটাই? প্রশ্ন অনেক। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্ত বণিক। অরিত্র, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তুমি ওই রিলস দেখেছো? ধোঁয়ার প্রমাণ দিলেন রচনা ব্যানার্জি এবং বলছেন দেখছেন পিছনে এত ধোঁয়া। এটা কি বালখিল্যতার জায়গায় পৌঁছাচ্ছে রাজনীতিটা বলে মনে হচ্ছে তোমার? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, এর জন্যে আমরা যারা নাগরিক আছি আমরাও ইকুয়ালি দায়ী, কারণ আমরা এনাদেরকে এই জায়গায় আসতে দিয়েছি, এই ছ্যাবলামো ফাজলামোটা করতে দিয়েছি বলেই আজকে রাজনীতির মতো ময়দানটা গুরুত্ব হারিয়েছে। আপনাকে বুঝতে হবে যে রচনা ব্যানার্জি কেন, যে কোনো মানুষ, যে ভোটটা হচ্ছে সেই ভোটটা কাদের জন্যে হচ্ছে, কি পারপাস এই ভোটের, না হলেই বা কী ক্ষতি হতো। ঘটনাটা হচ্ছে লোকসভা ভোটের অর্থ হলো যে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে রিপ্রেজেন্ট করবে। কোথায় রিপ্রেজেন্ট করবে? পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে। পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টটা হচ্ছে দেশের সবথেকে বড় লেজিসলেটিভ বডি, যেখানে আইন তৈরি হয়, আইন কীভাবে এক্সিকিউট হবে সেই প্ল্যানিং তৈরি হয়, দেশের পলিসি, দেশের বাজেট, দেশের অর্থনৈতিক প্ল্যান, দেশের ডিফেন্স প্ল্যান, আন্তর্জাতিক সম্পর্ক, এই সম্পূর্ণ দেশের যে গণতন্ত্রের যে চাকাটা, সেই চাকাটা ঘোরে পার্লামেন্টের লোকেদের হাতে। এবং আমি ধরুন আজকে আমি উত্তর দমদম লোকসভা কেন্দ্রের নাগরিক, কিন্তু আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তো ডিসাইড করতে পারি না দ্রব্যমূল্য কেন বেশি হবে। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে ডিসাইড করতে পারি না যে এই মুহূর্তে আমার রাশিয়ার সাথে সম্পর্ক কী হওয়া উচিত বা গ্যাসের দাম কী হওয়া উচিত। কিন্তু সেগুলো যারা ডিসাইড করবেন বা যারা আমার এই উত্তর দমদমের লোকেদের কথাটা পার্লামেন্টে গিয়ে তুলবেন, তারা আজকে কম্পিট করছেন। আজকে সৌগত রায়, সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, এরা হচ্ছে সেই প্রতিনিধি। ঘটনাটা হচ্ছে আমি তাকেই নির্বাচন করব যে এই জায়গাটার গুরুত্বটা বুঝবেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে যে এমন কিছু লোকজন চলে আসছে যাদের রাজনীতির করবার কোনো ইচ্ছে নেই। অনেকেই মনে করেন, অনেকে বলেন যে আচ্ছা তাহলে সিনেমা আর্টিস্ট বা ক্রিকেটার বা ফুটবলার কি পলিটিক্সে আসবেন না? আসা উচিত, বরং আমি তো বলবো আরও বেশি করে আসা উচিত। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন আইনজীবী, একজন ফিল্ম স্টার, কেন আসবেন না? বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসতে হবে রাজনীতিতে। তার কারণ রাজনীতি একটা ইন্টারডিসিপ্লিনারি ময়দান, সমস্ত রকমের মানুষের মতামতের ভিত্তিতে সোসাইটি সামনের দিকে এগোবে। কিন্তু যারা আসছেন তারা মোটেই এফিশিয়েন্ট নন। তারা আসছেন নিজস্ব ধান্দায়, যে কোনো রকমভাবে যদি একটা টিকিট পেয়ে যেতে পারি, একটা এমএলএ এমপি টাইপের কিছু হয়ে যেতে পারি, আমার সারা জীবনের জন্য একেবারে সেট হয়ে গেল। সরকারি সুবিধে, মাইনে, পেনশন, যাবতীয় যা যা আমার জন্যে বরাদ্দ আছে সেই সমস্তগুলো আমি ভোগ করব, এনজয় করব লাইফটা। একটা সরকারি চাকরির মতো ব্যাপারটাকে ট্রিট করছি। কিন্তু তাদের যে দায়বদ্ধতা, তাদের যে জনপ্রতিনিধি হিসেবে গুরুত্ব, সেই বোঝার মতো তাদের ক্ষমতাই নেই বলে আমার মনে হচ্ছে। রচনা দেখলাম কোথাওটা বলেছেন যে 2 মাস, তো 2 মাসেই দৌড়ঝাঁপ করতে হবে। মানে আলটিমেটলি যারা আসছেন তারাও রাজনীতিতে 2 মাসের প্রচার পর্ব করতে হবে, তারপরে কি করবে নিজেরাও জানে না, এটা জেনেই আসছে। হ্যাঁ, এটা রচনা ব্যানার্জি বলেছেন, আমি তো অত্যন্ত ধন্যবাদ জানাবো উনি সত্যি কথাটা স্বীকার করেছেন বলে। উনি মিথ্যে কথা বলেননি, আমার খুব ভালো লেগেছে ওইখানে যখন প্রেসকে উনি বলেছেন যে হ্যাঁ আমার স্কিন কেয়ার নেওয়া হচ্ছে না, এখন একটু রোদে গরমে ঘুরতে হচ্ছে, 2 মাসের পর আবার নিজের কথা ভাববো। এই যে ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট। উনি সত্যি কথা বলেছেন। আমি খুবই খুশি যে উনি বলেছেন যে আপাতত 2 মাস ওনাকে জনগণের কথা ভাবছেন না, উনি জনগণের কথা ভাবার একটা ভান করছেন। তার কারণ জনগণের কথা ভাবার ভান করবেন, মানুষকে মিথ্যে প্রচার করা হবে, মানুষ সেখান থেকে ম্যানিপুলেটেড হয়ে যাবে, ভোট দেবে, হয়তো জিতবে, এবং যেই মুহূর্তে উনি জিতবে বা হারবে, যাই হোক, আমি ধরে নিলাম জিতে যাবে,
তারপরে আর কি দরকার জনগণের কথা ভাবার? তখন নিজের কথা ভাববো, দিল্লিতে এসি গাড়িতে যাব, আমার জন্য একটা বাংলো অফিস বরাদ্দ থাকবে, সেগুলো এনজয় করব। তারপরে আর জনগণের কথা ভাবার তো এনাদের কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি প্রথমে উত্তরে দিতে গিয়ে বলে ছ্যাবলামি স্তরে পৌঁছে গেছে বিষয়টা, জনগণ দায়ী। সায়ন্তিকা বরানগর উপনির্বাচনের ক্যান্ডিডেট হচ্ছে এবং তার বিপরীতে যারা দাঁড়িয়েছেন তারা আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র। এই প্রার্থী চয়নটাকে তুমি কিভাবে দেখো? এবং স্বাভাবিকভাবে সেখানের কিছু কথা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তারকা প্রার্থীর গুরুত্ব রাজনীতিতে এই মুহূর্তে কতটা বলে তোমার মনে হচ্ছে? দেখুন, তারকা প্রার্থীর গুরুত্ব রাজনীতিতে আছে বলেই বিভিন্ন দল থেকে তারকাদেরকে এন্ডোর্স করছে। প্রথম কথা, তার কারণটা হচ্ছে যে আমাদের দেশে স্বাধীনতার পরবর্তীকালে প্রায় 70-80 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা দেশ এবং সমাজ সম্পর্কে দেশের নাগরিকদের কিছুই বোঝাতে পারিনি। তারপর থেকে সারা ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিক দল যখনই যা যা করেছে, তারা একটা টপ ডাউন মেথোডোলজিতে কাজ করেছে। একটা উপর থেকে একটা কথা বলে দেওয়া হতো, তারপর নিচের স্তরে ধরে নেওয়া হতো এটাই ঠিক কথা। কিন্তু বটম আপ অ্যাপ্রোচে পলিটিক্স আজ পর্যন্ত ভারতবর্ষে কোথাও হয়নি। এইবার ঘটনাটা হচ্ছে যে এই যে একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, এখানে মানুষ কমপ্লিটলি ব্রেন ওয়াশড। তাদেরকে বলা হচ্ছে না, যেরকম আমি কিছুদিন আগে গ্রামে ঘুরতে গেছিলাম একটা জায়গায়, দক্ষিণ 24 পরগনায়। সেখানে আমি যখন বললাম যে আচ্ছা আপনারা কাকে মানে ভোট দেবেন যদি হয়, বলছে কেন দিদিকে দেবো। আর আচ্ছা এই যে দেখেন যে দিদির এই দুর্নীতি ইত্যাদি, এই যে এরকম গুন্ডামি করছে তারপরও দিদিকে দেবেন। বলছে দেখুন আমাদের এখানে 6 মাস আমাদের নদীমাতৃক এই সুন্দরবন এলাকায় 6 মাস আমরা ট্যুরিজম থাকে, আমরা কাজ করতে পারি, বাকি 6 মাস আমরা কিছু করতে পারি না। তো ওই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাই, ওইটা দিয়ে আমাদের কিছু একটা করে চলে যায়। এই যে কিছু একটা করে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাঁকফোকরগুলো ব্যবহার করে ফেলেছেন। ঘটনা হচ্ছে আমরা মানুষকে শেখাতেই পারিনি বা মানুষকে সেই সুযোগ সুবিধা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারিনি যে তিনি সরকারের মুখাপেক্ষী না হয় নিজে ওই 2000 টাকা নয় বরং 20,000 টাকার কিছু একটা করতে পারবেন। আমরা সবসময় তাকে একটা দান অনুদান ভিক্ষে, তুমি গরিব, তুমি একটা নিরীহ, এই টাইপের একটা অ্যাপ্রোচে কাজ করেছি যে আমি শক্তিশালী, আমি তোমাকে কিছুটা দেব, তুমি সেটাতে মোটামুটি সন্তুষ্ট থাকো, কিন্তু তোমার যে বক্তব্য তুমি যে এর থেকেও বেটার কিছু করতে পারো, এই অ্যাসপিরেশনটা সেট করাই আজ পর্যন্ত আমাদের ভারতীয়দের মধ্যে হয়নি। সেই কারণে যেটা হয়েছে যে যখনই একটা ফিল্ম স্টার যাচ্ছেন বা এরা যাচ্ছেন, এদেরকে টিভিতে দেখি, আমরা সিনেমার হলে দেখি, যখন আমরা তাদেরকে সামনে থেকে দেখছি তখন আমরা এটা বুঝছি না যে আরে ঘাটাল মাস্টার প্ল্যান কেন দেব করলেন না, বা কেন সায়ন্তিকা বাঁকুড়া থেকে এখানে চলেন। তিনি ভাবছি আরে আমরা তো দেবের ছবি দেখি, দেব এসছেন, আমি দেবকেই ভোটটা দেবো। কিন্তু দেবের পারফরমেন্স কি হচ্ছে, তিনি কি এজেন্ডা নিয়ে আসছেন, তার সাংসদে 30% উপস্থিতি নেই দেবের শেষ 10 বছরে। না, উপস্থিতি নেই তো দূরের কথা, যে মাস্টার প্ল্যান নিয়ে উনি এত কিছু কথা বলেন। আমি বলেছিলাম একটা চ্যানেলে যে আপনারা দেবকে জিজ্ঞাসা করবেন যে উনি বলছেন যে কেন্দ্র অসহযোগিতা করেছে বলে উনি প্রজেক্টগুলো ফুলফিল করতে পারেনি। হতেই পারে, আমি বলছি না যে কেন্দ্র সরকার সব দিক থেকে ঠিক, অনেক জায়গায় ডিস্টার্ব করে তারা, কিন্তু ঘটনা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি অসহযোগিতা করে থাকে তাহলে আজ অবধি সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তিনি কি একদিনও স্পিকারকে চিঠি লিখে জানিয়েছিলেন? তিনি কি একটাও সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন যে আমাকে কেন্দ্র ফান্ড দিচ্ছে না বা আমার জমি দিচ্ছে না? তিনি কি পার্লামেন্টে কোনো ডিবেটে বলেছিলেন? তিনি কি কোনো ভোটে কোনো রকম ভোটাভুটিতে পার্টিসিপেট করে এই কথাটা তুলে ধরেছিলেন? অন্য কিছু করতে হবে না। তিনি কি তার পার্টিকে জানিয়েছিলেন যে আমি একটা প্রকল্প করছি, এই প্রকল্পটাতে কেন্দ্র অসহযোগিতা করছে, আমাকে ফান্ড দিয়ে রিসোর্স দিয়ে সাহায্য করুন, আমি একটা দিল্লি অভিযান করব, সেখানে আমি দরকার পড়লে কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে গিয়ে একটা সভা সমিতি করে এখানকার ঘাটালের লোকদেরকে নিয়ে গিয়ে সেখানে একটা প্রতিবাদ গড়ে তুলব? সেই দলের অভিষেক ব্যানার্জি তো মনরেগা নিয়ে দিল্লি চলে গেল, তাহলে দেবও তো এমপি, অভিষেক ব্যানার্জিও এমপি, তাহলে দেব তো চাইলেই করতে পারতেন এবং আশা করি তৃণমূল সেই ব্যাপারে সহযোগিতা করতো। কিন্তু দেব প্রস্তাবটা কাকে দিয়েছেন যে আমি এরকম একটা জিনিস করতে চাইছি? তুমি কেন্দ্র অসহযোগিতা করছে। এই যে গতকাল যেরকম আমি দেখলাম যে চিফ মিনিস্টার এক জায়গায় দাঁড়িয়ে বলছেন যে সিএ এইগুলো সমস্ত ভুল, এইগুলো ঠিক। হ্যাঁ নিশ্চয়ই সিএ এর অনেক ফাঁকফোকর আছে, অনেক অনাচার সিএ এর মধ্য দিয়ে হওয়ার একটা প্রভিশন তৈরি হয়েছে, ইউনিফর্ম সিভিল কোডের অনেক নেগেটিভ দিক আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে এই বিভিন্ন বিলগুলো যখন পাস হয় পার্লামেন্টে, সেই সময় অধিকাংশ তৃণমূলের লোকেরা অ্যাটেন্ড করে না, এমনকি ইচ্ছাকৃতভাবে তারা ভোট থেকে বিরত থাকে, পক্ষে বা বিপক্ষে ভোট দেয় না। তাহলে আপনি বাইরে এসে মানুষকে বলছেন যে আমি এই আইন মানি না, কেন্দ্রীয় সরকারের ওই মানি না, সেই মানি না, আর যেখানে আপনার অ্যাকচুয়ালি ক্ষমতা রয়েছে, আপনি যেখানে আপনার লেজিসলেটিভ পাওয়ার ইউজ করে আপনি এইগুলোর বিরোধিতা করতে পারতেন, সেখানে সঠিক দিশা দেখাতে পারতেন, আপনি সেখানে অনুপস্থিত আপনার লোকেরা, সেখানে আপনি ভোট দিচ্ছেন না। তাহলে আপনি কাকে ভুল বোঝাচ্ছেন? মানুষকে ভুল বোঝাচ্ছেন।
তো ফলত এই যে একটা ভণ্ডামির জিনিস তৈরি হয়েছে, আপনি যেটা বললেন যে তারকা প্রার্থীরা গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই, কিন্তু আনফর্চুনেটলি তারকা প্রার্থীরা ওই তারকাতেই সীমিত হয়ে যাচ্ছেন। তারপরে এসে তাদের যে এখতিয়ারটা তারা সেটা করছেন না। কেন করছেন না? আপনি যদি সায়ন্তিকার নামটা বললেন, আমি সেটাই আবার বলি যে সায়ন্তিকা ব্যানার্জি তিনি বাঁকুড়াতে দীর্ঘদিন কাজ করেছেন, এবং আমি সজল ঘোষের সাথে কাউন্সিলরের বোধহয় একটা মনোমালিন্য হয়েছে, সেখানেও তিনি বলছেন আপনি এসছেন, সায়ন্তিকা বাঁকুড়াতে তো 3 বছর না কত বছর ওখানে মাটি ধরে বসেছিল, এই করেছিল, খুব ভালো কথা। কিন্তু বাঁকুড়াতে বসে থাকার পরে যখন বাঁকুড়ায় অন্য কাউকে টিকিট দেওয়া হলো, তখন সায়ন্তিকা হঠাৎ করে মিডিয়ার একটা বাইরে এসে বললেন যে আমি অভিমানী বা আমি কষ্ট পেয়েছি, আমি কাজ করেছিলাম, টিকিট দেওয়া হয়নি। তার মানে তুমি কাজ করছো আসলে সমাজের কথা ভাবার জন্য নয়, তুমি কাজ করছো একটা ক্ষমতার লোভে, তুমি কাজ করছো টিকিটের জন্যে। তুমি তাহলে আজকে বাঁকুড়ায় নেই কেন? যে না আমি বাঁকুড়ায় থেকেছি, বাঁকুড়ায় ভালো লেগেছে, আমার মনে হয়েছে এখানে এরকম বহু সমাজকর্মী আছেন, বহু এনজিও আছে যারা কোনো একটা ডিস্ট্রিক্টে হয়তো 10 বছর ধরে করে যাচ্ছেন, আমরা নাম জানি না, কত লোক আছেন সুন্দরবনের জন্য করছেন, পুরুলিয়ার জন্য করছেন, খবরের কাগজে জানিই না আমরা। কই তারা তো কোনো দিন বলছেন না যে আমরা টিকিট পাইনি বা কোনো দল আমায় এন্ডোর্স করেনি বলে আমি কালকে পুরুলিয়া থেকে চলে যাব, মেদিনীপুর থেকে চলে যাব। তার মানে তুমি ওখানে যে পড়েছিলে, তুমি একটা টার্গেট নিয়েই ছিলে যে আমি 2-3 বছর কাজ করব, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করব, এই আশায় যে দল আমাকে টিকিট দেবে, আমায় ক্ষমতা দেবে। যখনই দিল না তখন তুমি অভিমানী হলে, এবং সেই অভিমানের একটা গিফট হিসেবে তোমাকে তোমার পার্টি একটা এমএলএ টিকিট দিল। এই যে একটা স্বার্থের ভিত্তিতে, মানে আমি মানুষের কথা ভাবছি বা ভাবার একটা চেষ্টা করছি, ভাবার জন্যে ভাবছি না, আসলে ইন রিটার্ন কিছু একটা পাবো, এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের অঙ্কটা কষে নিয়ে আমি তারপরে যাচ্ছি। আসলে আমার নিজস্ব কোনো স্বতঃস্ফূর্ত চেতনা নেই যে সমাজের জন্য কিছু করবো। হয়তো এটা মানুষও দায়ী, তুমি বারবার বলছে, তুমি কি মানুষের থেকে এটা এক্সপেক্ট করো? যখন রচনা ব্যানার্জি ধোয়ার ওরকম ভিডিও করছেন বা বলছেন, ওনাকে একটা মানুষ প্রশ্ন করবে শেষ 10 বছরে বাংলায় কটা ইন্ডাস্ট্রি হয়েছে, রচনা ব্যানার্জি আপনি বলুন, আপনি জনপ্রতিনিধি, এই জিনিসটা কি মানুষের থেকে তুমি এক্সপেক্ট করো? এই প্রশ্নটা তুলছে না কেন মানুষ বলে তোমার মনে হচ্ছে, এবং এক্সপেকটেশন কি? দেখুন, মানুষ প্রশ্ন তোলে না নয়, মানুষ অবশ্যই প্রশ্ন তোলে। দুটো কারণে মানুষের প্রশ্নগুলো সামনে আসে না। এক, সাধারণ মানুষের মধ্যে যে সন্ত্রাসের আবহ তৈরি করে দেওয়া হয়েছে, যে একটা লোক যে একটা জায়গায় বলবে কথা, মানুষ ভয় থাকেন। এটা আগেকার দিনের, এটা 60-এর দশকের 50-এর দশকের ভারতবর্ষ আর নেই। এখানে যদি আমি একটা মিছিল হচ্ছে, আমি সেখানে একটা কালো পতাকা নিয়ে দাঁড়াই যে আপনি আমার পরিবেশ দূষণ করেছেন, আপনার কোনো কথা বলার এখতিয়ার নেই, পরের দিন মেরে তাড়িয়ে দেবে, হুমকি দেবে বাড়িতে। আরে আমি একটা জনপ্রতিনিধি, আমি মিডিয়ার লোক, আমি কোনো পলিটিক্যাল পার্টির লোক নই। তাতেই আমি গত 2 দিন আগে ফেসবুকে বিজেপিকে টোন করে লিখেছিলাম একটা রম্য রচনা, যেরকম যে ডায়মন্ড হারবারে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জিকে জয়ী করুন। এবার ঘটনাটা হচ্ছে, এই যে হিউমারটা আমি লেখার চেষ্টা করেছিলাম, এইটার মধ্য দিয়ে আমি যাদেরকে, এটা কে আমার বিপক্ষে এসে সমালোচনা করা উচিত? বিজেপির, যে হ্যাঁ আপনি আমার অভিষেক ব্যানার্জিকে বলছেন আমরা সাপোর্ট করি, আমরা করি না, আমাদের লোক আছে। কিন্তু আনফর্চুনেটলি আপনি যদি কমেন্ট সেকশন দেখেন, দেখবেন তৃণমূলের আইটি সেলের সমস্ত সেক্রেটারি, সহ সেক্রেটারি, তারা এসে বলছে তোকে দেখে নেবো, তো তোকে সিপিএমের আমলে হলে তোকে মেরে হাসপাতালে পাঠাতাম, এই ধরনের ভাষায় তারা আক্রমণ করছে। আমার আক্রমণ সমালোচনা নিয়ে প্রশ্ন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা আইটি সেলের সেক্রেটারি, সহ সেক্রেটারি, এদের সামান্য মানে অ্যানালিটিক্যাল স্কিল নেই যে একটা লোক একটা লেখা লিখছে, কাকে উদ্দেশ্য করে লিখছে, কি তার হিউমার, কি তার আন্ডারলাইন, তার কারণটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং স্কিলটাই মানুষের নষ্ট করে দিয়েছে। রসবোধ না এদের। আপনি যে বলছেন রচনা ব্যানার্জিকে এখানে প্রশ্ন করে না, রচনা ব্যানার্জিকে সাধারণ মানুষ ছেড়ে দিন, আমি যদি একটা মিডিয়া পার্সন হিসেবে ওনাকে প্রশ্ন করি, উনি উত্তর দিতে পারবেন না। আমি মিডিয়াতে বলেছিলাম যে রচনা ব্যানার্জি পরবর্তী সভায় গিয়ে বলুন যে হুগলিতে পাট শিল্পের অবনতির, মানে স্বাধীনতা পরবর্তী বাংলায় পাট শিল্পের অবনতির পেছনের আসল কারণগুলো কী কী। শুধু রাজনৈতিক নয়, সেখানে ভৌগোলিক কারণ আছে, সেখানে আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা আছে, সেগুলো তিনি বলুন। ছেড়ে দিন, হুগলি কলকাতা বরাবর যে গঙ্গাটা বয়ে আসছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছে লেটেস্ট রিপোর্টে যে সেই গঙ্গা ব্যবহারের অযোগ্য, এমনকি স্নান পর্যন্ত সেই গঙ্গায় করা উচিত নয়। তাহলে উনি এই গঙ্গাকে রক্ষা করার জন্য ওনার ডিস্ট্রিক্টের বুক চিরে যে গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গাকে নিয়ে উনি কী ভাবছেন উনি জানেন না। তার কারণ হচ্ছে উনি রাজনীতিতে আসার আগে উনি কোনো ট্রেনিং নিয়ে আসেননি। আমরা যে কোনো জায়গায়, পলিটিক্সটা এত ছেলে খেলা করবার জায়গা নয়। পলিটিক্সে আপনি পলিসি ফ্রেম করছেন, আপনি দেশের সমাজ, অর্থনীতি, ভূগোল ইত্যাদি নিয়ে কাজ করছেন। আপনাকে ইতিহাসটা জানতে হবে, ভূগোলটা জানতে হবে, পরিবেশ নীতিটা জানতে হবে। আমি বলছি না যে একা একজন মানুষ সব জানবেন, দরকার পড়লে আপনি এক্সপার্ট কমিটি রাখুন আপনার আশেপাশে, যারা আপনাকে ফিট করবে, যারা আপনাকে জানাবে। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসদের সাথে কথা বলুন, যাচ্ছে এখানে কী সমস্যা হয়েছে, কী না হয়েছে।
সেই সব না করে তিনি একটা অবান্তর কথা বলছেন। তার কারণটা হচ্ছে যে তার ওই সিরিয়াসনেসটাই নেই, তিনি ব্যাপারটাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছেন যে শাসক দলের ব্যানারে আমি দাঁড়িয়েছি, যেভাবেই হোক শাসক দলের একটা ইনফ্লুয়েন্সে ছত্রছায়ায় আমি দিদির ইমেজটা মাথায় রেখে আমি জিতে যাব, ব্যাস তারপরে আমি হয়ে যাব সর্বেসর্বা। এই হচ্ছে এদের অ্যাপ্রোচ। দ্যাটস ওয়াই এরা নিজেদের ডিস্ট্রিক্ট সম্পর্কে জানে না, নিজের ডিস্ট্রিক্টের কী সমস্যা, কেন সমস্যা। আজ অবধি বলুন তো, এত বলেছে যে আমরা এই করব, ওই করব, সেই করব, একটা কোয়ান্টিফায়াল মেজারমেন্টে বলেছে যে আমি এই প্রজেক্টটা করব, যে আমি এইটা করব, এইটা ভুল ছিল এটা। দেখুন, আমার হিসেবে একটা সমাজের কাজ করতে গেলে আপনাকে সবার আগে একটা রুট কজ অ্যানালিসিস করতে হবে এবং তার একটা সলিউশন দিতে হবে। এরা কজটাই জানে না, সলিউশন তো দূরের কথা। আপনি সলিউশন কি দেবেন, খালি বলছেন উন্নয়ন আসবে। আরে উন্নয়নের ডেফিনেশনটা কী? তাহলে এখন কি আমরা উন্নত আছি? আমরা কি আদিম মানুষ যাযাবর গাছপাতা পরে ঘুরে বেড়াই? আমরা তো এখনও উন্নত। তাহলে এখান থেকে আমার আপলিফমেন্ট হবে কোথায়? আপনি অ্যাসপিরেশনটা কোথায় সেট করছেন? আপনার অ্যাম্বিশনটা কী? আপনাকে সেটা বলতে হবে। সেটা এরা জানে না। আমি যে কথাগুলো বলছি এগুলো অধিকাংশ রাজনীতিবিদদের মাথার ওপর দিয়ে যাবে। সেই কারণে আজকে এই সিনারিও হয়েছে এবং আপনি দেখছেন যে মানুষ আলটিমেটলি, আমি আপনার চ্যানেলে বলছি, সেজন্য মানুষকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই সমস্ত মিডিয়া গিমিক টিমিকে না পড়ে আপনি যাকে খুশি ভোট দিন, জোড়াফুল, পদ্মফুল, কাস্তে হাতুড়ি, হাত চিহ্ন, যাকে, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে কোনো রকম মিডিয়া গিমিক, কোনো রকম ইনফ্লুয়েন্স, কে কোন সেলিব্রিটি, কে টিভির থেকে এসছে, কে ফুটবলার, কে ক্রিকেটার, এটা ভাববেন না। আপনার যদি মনে হয় যে আপনার অঞ্চলকে চেনে, যে আপনার অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে পারবে, যার সেই যোগ্যতা রয়েছে যে সে দেশের পলিসি ফ্রেমিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, আপনি সেই মানুষটিকে ভোট দিয়ে জয়ী করুন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ অরিত্র। পরিষ্কারভাবে বলছেন যে আপনার অঞ্চলকে চেনে, যে অঞ্চলের মানুষকে চেনেন, তাদেরকে ভোট দিন। রাজনীতিটা কোনো ছ্যাবলামির জায়গা নয়, এটা পলিসি মেকিং করার ক্ষমতা দেওয়া হয় সংসদে যারা যান। কিন্তু আলটিমেটলি যারা আসছেন তারা কি সব জেনে শুনে আসছেন? এটা শিক্ষার বিষয়, শিক্ষিত হওয়ার বিষয়, সমাজকে চেনা জানা বোঝার বিষয়। কতজন বুঝে আসছেন, এটাই এখন হাজার কোটি টাকার প্রশ্ন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।